যা দেখলেন ঠিক যেন পাকিস্তান, তাই না? কথায় কথায় হাতে মাথা কাটতে আসছে। এদিকে ভাঁড়ে মা ভবানী, পুরো সিনেমার হাল্লা। একেবারে পাকিস্তানের দশা। খাবার নেই, শিক্ষা নেই, তাদের যুদ্ধ করার শখ। মুখে বড় বড় হুঁশিয়ারি, হুমকি। সাধে কি বলে, শূন্য কলসি বাজে বেশি। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। আবার একে দেখুন, গলা কাটার হুমকি দিচ্ছেন। ইনি নাকি পাক সেনার কর্তা। ভাবুন, কোন সিভিলাইজড মানুষের এমন বডি ল্যাঙ্গুয়েজ হয়? মূর্খের আস্ফালন একেই বলে। নেহাত বোকা না হলে কি কেউ তৃতীয় কোনো দেশের মাটিতে দাঁড়িয়ে এই নাটক করতে পারে? আরে কর্নেল তৈমুর রাহাত, আর কতদিন এভাবে চালাবেন আপনারা? তাকিয়ে দেখুন, আপনাদের পাকিস্তানের পাশে এখন আর কেউ নেই, কেউ না। আন্তর্জাতিক কূটনীতিটাকে কিভাবে পরিচালনা করা হবে, আন্তর্জাতিক কূটনীতিকে, সেই ব্যাপারে একটু দিশেহারা অবস্থা পাকিস্তানের দেখা যাচ্ছে। আন্তর্জাতিক কূটনীতিতে পাকিস্তান পাশে যে খুব একটা কাউকে পাচ্ছে সেটা নয়, আবার চীনকেও কতটা পাশে পাবে সে ব্যাপারেও সন্দেহ থাকছে। ঘরে বাইরে চাপ, কি করেন, কোন কথা বলেন, চাপে পড়ে এতটাই দিশেহারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলে বসলেন, নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তে আপত্তি নেই। Pakistan is open to participate in any neutral, transparent and credible investigation. আরে এ তো ভূতের মুখে রাম নাম। এই তো দুদিন আগে এই শাহবাজ শরীফের ডেপুটি ইশাক দার গলার শিরা ফুলিয়ে বললেন, ভারতের কাছে প্রমাণ চাই, প্রমাণ দাও। এমনকি পেহেলগাঁওয়ের হত্যাকারীদের স্বাধীনতা সংগ্রামী বলতেও মুখে বাঁধেনি তার। हमने ये नहीं कहा, तो वो हमें शुक्रगुजार होना चाहिए कि ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं, ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं। নির্লজ্জতার একটা সীমা থাকে। ইশাক দারের এই মন্তব্যের পর নিন্দার ঝড় আটকানোর ক্ষমতা যে তাদের আর নেই, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসলামাবাদ। অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড, যেখানে পাকিস্তানের দূতাবাস সেখানে বিক্ষোভ। এবার বোধহয় চাপটা বুঝতে পারছেন শাহবাজ শরীফ। তাই কি সুর চড়ানোর আগেও ঢোকিয়েছেন পাক প্রধানমন্ত্রী? তবে যতই হোক, দেশটার নাম পাকিস্তান। এরা মুখে যত নিজেদের দায়িত্বশীল বলবে, মুখের আড়ালে, মুখোশের আড়ালে তার 10 গুণ বেশি জঙ্গিকে মদদ দেবে। এটাই তো ঐতিহাসিক সত্যি, যে সত্যিটা আজ আবার প্রমাণ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান মিলিটারি একাডেমির সমাবর্তনে গিয়ে তুললেন সেই কাশ্মীরের নাম। I also need to underscore the importance of Kashmir. As the founder of the nation, Quaid-e-Azam Muhammad Ali Jinnah rightly said, Kashmir is the jugular vein of Pakistan. Let there be no doubt, Pakistan shall continue to support the right of self-determination of the Kashmiri people. কি বলেন? কাশ্মীর নাকি পাকিস্তানের গলার শিরা? 15 এপ্রিল একথা বলেছিলেন পাক সেনা প্রধান, আর তারপরেই পাকিস্তানের মদতে থাকা জঙ্গিরা রক্তাক্ত করেছিল পেহেলগাঁও। कहाँ पे आपका बेटा, कहाँ पे? कोई बात उनके साथ। এবার শাহবাজ শরীফ কি চাইছেন?
চাপে দিশেহারা হয়েও সেই যুদ্ধের গানই তো গাইলেন পাক প্রধানমন্ত্রী। শুনুন সে গান, শুনুন। This nation of 240 million people stands united by and behind our brave armed forces and ready to safeguard every inch of our homeland Pakistan. মানে ঘুরিয়ে পেঁচিয়ে যুদ্ধের কথাই তো বলছেন। যদি আমরা জবাব দিই কি হাল হবে? শাহবাজের সাধের পাকিস্তানের কি হাল হবে? বুঝতে পারছেন না এখনো? পেটে নেই ভাত, যুদ্ধের স্বাদ, আর কি বলবো বলুন? দেশে আম জনতার অধিকাংশের কোনো সঞ্চয় নেই, তারপরেও যুদ্ধের হুঙ্কার শাহবাজ শরীফের। মিনিমাম দায়িত্ব জ্ঞান থাকবে না দেশের প্রধানমন্ত্রীর? আরে মশাই, আপনার তো রাজস্বের 40 থেকে 50% সুদ দিতে চলে যায়, তারপর থাকেটা কি? সামরিক শক্তিতে 12 নম্বর হয়ে 4 নম্বরে থাকা ভারতের সঙ্গে লড়ার কথা হিম্মত আসে কোত্থেকে আপনাদের? হিসেবটা খুব সোজা। সন্ত্রাসবাদীদের খুলেআম সমর্থন। ইতিহাস বলছে এরাই পাকিস্তানের সুপার আর্মি। এতদিন ভারত বলতো, এবার কে বলল? খোদ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খওয়াজা মোহাম্মদ আসিফ। 3 দশক ধরেই নোংরা কাজ করছে পাকিস্তান। সংসদ ভবন থেকে মুম্বাই, পুলওয়ামা থেকে পেহেলগাঁও, গত কয়েক দশকে এই ভারতে যতবার রক্ত ঝরেছে, ভারত চেঁচিয়ে বলছে দোষী কারা। লজ্জা নেই পাকিস্তানের? ওসামা বিন লাদেনকে তো এই পাকিস্তানের অবোটাবাদে ঢুকেই নিকেশ করেছিল আমেরিকা। সন্ত্রাসবাদীদের পোষা পাকিস্তানের আজকের অভ্যেস নয়। শুধু ভারত বলছে না, গ্লোবাল টেররিজম ইন্ডেক্সে পাকিস্তান কত নম্বরে? 2। মানবাধিকার না থাকলেও সন্ত্রাসবাদীদের অধিকার পাকিস্তানে নিশ্চিত। কাকে ছেড়ে কার কথা বলবো? হাফিজ সৈয়দ, মাসুদ আজহার, সকলের মুক্তাঞ্চল আমাদের প্রতিবেশী দেশ। মুম্বাই হামলা নেপথ্যে থাকা লস্করে তৈবা পাকিস্তান থেকে চলে, আর পাক সেনার মদতে তাদের বাড়বাড়ন্ত দিনের আলোর মতো পরিষ্কার। 1999 সাল কন্দাহার বিমান ছিনতাইয়ের নেপথ্যে কারা ছিল? পাক জঙ্গিরা। বিমান যাত্রীদের পণবন্দি করে তারা ছাড়িয়ে নেয় মাসুদ আজহারকে। মুক্তি পেয়ে মাসুদ আজহার জৈশ-ই মোহাম্মদ নামে জঙ্গি গোষ্ঠী তৈরি করে। পাকিস্তানের মদতেই ভারতকে বারবার রক্তাক্ত করেছে জৈশ জঙ্গিরা। হিজবুল মুজাহিদিন জঙ্গিদেরও সেফ হেভেন এই পাকিস্তান। দশকের পর দশক ধরে পাক সেনা আইএসআই জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়াও আল কায়দা, টিটিপি, টিআরএফ এর মতো জঙ্গিরা পাকিস্তানেই নিজেদের সব থেকে নিরাপদ মনে করে। পাকিস্তানের মাটি সন্ত্রাসের ঘাঁটি। সেই মাটি থেকে কাজ চালায় খতরনাক সিপাহ-ই সাহবা গোষ্ঠী। এদের সাহায্য নিয়েই কাশ্মীরকে অশান্ত করতে জঙ্গি প্রশিক্ষণ দেয় পাকিস্তান। ইসলামাবাদের কাশ্মীর এজেন্ডায় কাজ করা আরেকটি জঙ্গি গোষ্ঠী হরকত উল মুজাহিদিন। এই তালিকা শেষ হওয়ার নয়, শেষ করতে করতে কয়েক ঘন্টা লেগে যাবে। একটা এপিসোড যথেষ্ট নয়। বুঝতে পারছেন তো কেন দুনিয়ায় এত দেশ থাকতে পাকিস্তানের অবোটাবাদে এত নির্ভয়ে ঘর সংসার সাজিয়ে বসেছিল ওসামা বিন লাদেন? শুধু লাদেন, রাষ্ট্রের মদত আছে বলেই তো পাকিস্তানের সাম্রাজ্য তৈরি করে বসেছে মুম্বাই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সৈয়দরা। মোডাস অপারেন্ডি খুব স্পষ্ট। অশিক্ষা আর অপুষ্টিতে ধুঁকতে থাকা পাক তরুণদের মগজ ধোলাই, ধর্মের নামে তাদের সন্ত্রাসের পথে চালিত করা, শিক্ষা উন্নয়নে অর্থ খরচ না করে জঙ্গি গোষ্ঠীগুলোর কাজ আরো সহজ করে দেয় পাকিস্তান সরকার। জঙ্গি গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ আর অস্ত্র দিয়ে সাহায্য করে পাক সেনা ও আইএসআই। ভাবুন, এই 2025 সালে আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে একটা দেশ মানবতার সঙ্গে এত বড় অপরাধ করে চলেছে। শুধু ভারতের সঙ্গে যদি ভাবেন, ভুল করছেন। এই অপরাধ ওরা নিজের দেশের সঙ্গেও করে।
নিজের দেশের গরিব প্রান্তিক শিক্ষা নেই প্রায় যে মানুষগুলো তাদেরকে ইচ্ছাকৃত অশিক্ষিত করে মগজ ধোলাই করে, আত্মঘাতী জঙ্গি তৈরি করে। কিন্তু প্রশ্ন, পাকিস্তানের নেতারা এই জঙ্গি বানিয়ে কি পায়? জবাব তো এদের পেতে হবেই। এখন না গোটা দুনিয়া বিশ্বাস করে পাকিস্তান করতে পারে না এমন কোনো কুকাজ বিশ্বে নেই। না হলে কি কেউ ভূস্বর্গকে এভাবে রক্তাক্ত করতে পারে? এই মানুষগুলো তো শুধু মনের আনন্দে বেড়াতে গিয়েছিলেন, পাকিস্তান বিদ্বেষ আছে বলেও কোনোদিন জানাননি, অথচ তাদের মরতে হলো। কি দোষ করেছিল ওরা? এদের দেখে তো শয়তানও লজ্জা পাবে। এরা কারা? ভাইসরনের নৃশংস হামলার নেপথ্যে তারা নেই। আজ হঠাৎ করে দাবি করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, TRF, মানে শুরুতে দায় নিলেও দায় অস্বীকার। তাহলে নেপথ্যে কারা? আগেই বলেছি, গোটা হামলার পিছনে লস্কর হেডকোয়ার্টার, বলা ভালো হাফিজ সৈয়দ আর তার কুখ্যাত শাগরেদ সাইফুল্লাহ কাসুরি। ভাইসরনে হামলার জন্য শীর্ষ কমান্ডারদের নিয়ে ছক সাজায় লস্কর। জানা যাচ্ছে লস্করের সঙ্গে সেই ষড়যন্ত্রে শামিল হয় হিজবুল মুজাহিদিন। এদের অন্যতম POK'র লস্কর কমান্ডার আবু মুসা, হুজি নেতা ইদ্রিস শাহিন। ফেব্রুয়ারির শুরুতেই নাকি তৈরি হয়ে যায় ভাইসরন হামলার প্রাথমিক ব্লুপ্রিন্ট। 5 কমান্ডারকে নিয়ে বৈঠক করে লস্কর নেতা সাইফুল্লাহ কাসুরি। মার্চের প্রথম সপ্তাহ POK'র মিরপুরে আবার বৈঠক করে 5 কমান্ডার। এই বৈঠকেই পহেলগাঁও হামলার বিস্তারিত ঠিক হয়। এরপরেই 11ই মার্চ মিরপুরে আসে লস্কর নেতা সাইফুল্লাহ কাসুরি। POK'তে প্রকাশ্য সভা করে জঙ্গি নেতা জানান দেয় তার ইচ্ছের কথা। বৈঠক করে দায়িত্বপ্রাপ্ত 5 কমান্ডারকে নিয়ে, আবার আলোচনা করে। সেখানেই কাশ্মীরে বেড়াতে আসা পর্যটকদের নিশানা করায় শিলমোহর পড়ে। এবার শুধু উপত্যকার নয়, কাশ্মীর থেকে কেরালা, গুজরাট থেকে বাংলা, নিশানায় সব রাজ্যের মানুষ। ভারতের আত্মায় আঘাতের ষড়যন্ত্র সন্ত্রাসবাদীদের। পর্যটকদের থেকে সফট টার্গেট আর কি হতে পারে? হামলার ঠিক 4 দিন আগে পাক অধিকৃত কাশ্মীরের রওয়ালকোটে আবার বৈঠক। জঙ্গি নেতা আব্দুল হালিমের শোকসভার আড়ালে আবার আলোচনা। একবারও ভাববেন না এই এত দফায় দফায় মিটিংয়ের কিচ্ছু জানতো না পাকিস্তান। ভুল করেও ভাববেন না। তদন্তে কি সামনে আসছে জানেন? একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সাইফুল্লাহ কাসুরির সঙ্গে পাক সেনার ঘনিষ্ঠতা অজানা নয়। হামলার পুরো পরিকল্পনা হয়েছিল পাক সেনা আর ISI এর গাইডলাইন মেনে। ভাবতে পারছেন? কয়েকজন নিরীহ মানুষকে শেষ করে দিতে একটা রাষ্ট্র আর তার পোষা জঙ্গিদের কি তৎপরতা! এরপর বেছে বেছে নাম, পরিচয়, ধর্ম জেনে খুন। পাক অধিকৃত কাশ্মীরে 40-এর বেশি জঙ্গি লঞ্চপ্যাড তৈরি করে রেখেছে পাকিস্তান। লস্কর, জৈশের পর হামাস নেতারা, হ্যাঁ খতরনাক হামাস, সেখানে এসেছে। সেই ছবি তো দেখিয়েছি আমি। এবার সময় এসেছে বদলার। এই ষড়যন্ত্রের একটাই জবাব, সন্ত্রাসকে শিকড় থেকে উপড়ে ফেলা। ভারত তৈরি। কোথায় পালাবে পাকিস্তান? আমি দেখিয়েছিলাম যুদ্ধের থেকে অনেক বড় যুদ্ধ শুরু করে দিয়েছে ভারত। জল যুদ্ধ, জলে মারার যুদ্ধ। কিন্তু সেখানেই শেষ নয়। পাকিস্তানকে শেষ করতে হবে, সন্ত্রাসের মদতদাতাদের শেষ করতে হবে ধনে প্রাণে। গোটা দেশ তাই চায়, গোটা দেশ চায় বদলা। প্রধানমন্ত্রী গ্যারান্টি দিয়েছেন, রণহুঙ্কার দিয়েছেন, প্রত্যাঘাত হবেই। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় বায়ুসেনা টেনশনে রয়েছে। একটা সিগন্যাল, সঙ্গে সঙ্গে শুরু হবে যুদ্ধ। মহড়া চলছে বিভিন্ন জায়গায়, দেশের নানা প্রান্তে। পরিষ্কার ইঙ্গিত যে এটা মানে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকেই ব্যাপারটা যাচ্ছে।
আম্বালা ও হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানের মহড়া। শুক্রবারই তুখোর যুদ্ধ বিমান রাফাল ও সুখোই 30 MKI স্কোয়াড্রন নিয়ে সমতল থেকে পার্বত্য অঞ্চলে আক্রমণের অনুশীলন করেছে ভারতীয় বায়ুসেনা। এটা যুদ্ধের দিকে যাচ্ছে, কোনো সার্জিক্যাল স্ট্রাইক নয়, সেটার অনেকগুলো ইঙ্গিত আছে। সার্জিক্যাল স্ট্রাইকের পরে যদি রিটেলিয়েশন হয় তার জন্য প্রস্তুতি থাকে। এই ক্ষেত্রে যে ডিপ্লোম্যাটিক মেজার্সগুলো নেওয়া হয়েছে এবং যে সামরিক প্রস্তুতিগুলো, মহড়াগুলো চলছে, এগুলো সবই ভিজিবল করা হচ্ছে। पहलगांव সন্ত্রাসবাদী হামলার পরেই রণহুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের দ্রুত যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूँ। এরপরই পহলগাঁও হামলার পাল্টা প্রত্যাঘাতে বদলা নেওয়া শুরু করেছে ভারতীয় সেনা। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, এই এমবাসিতে স্টাফ কমানো, দিল্লি হাই কমিশনের স্টাফ কমানো, ইকুয়ালি প্রপোর্শনেটলি ইসলামাবাদের ভারতীয় হাই কমিশন থেকে স্টাফ কমানো, সেগুলো সবই ইঙ্গিত হচ্ছে যে এটা কনভেনশনাল মানে পুরোদস্তুর যুদ্ধ। সিমলা চুক্তি স্থগিতের হুঁশিয়ারি দিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে মূর্খ ইসলামাবাদ। সিমলা চুক্তিতে সংঘর্ষ বিরতি রেখা নিয়ন্ত্রণ রেখার স্বীকৃতি পেয়েছিল। সেই চুক্তি স্থগিতের ঘোষণায় আর রেখা নিয়ন্ত্রণ রেখার বাধ্যবাধকতা থাকবে না। পহলগাঁও হামলার বদলায় বুকে ক্রোধের আগুন নিয়ে ফের 71-এর পুনরাবৃত্তির প্রহর গুনছেন দেশবাসী। ভারত সরকার অ্যাডভাইজারি জারি করেছে, অর্থাৎ নির্দেশিকা। সেখানে এমন কিছু তথ্য রয়েছে যা সরাসরি যুদ্ধের ইঙ্গিতকে আরো স্পষ্ট করছে। কোনো লাইভ কভারেজ করা যাবে না মিডিয়া হাউসগুলোর জন্য এই নির্দেশিকা। মানে কিছু এমন হতে চলেছে যা লাইভ দেখালে 26/11 মতো সমস্যা হতে পারে। এমন কিছু হতে পারে যাতে শত্রুপক্ষ সুবিধা পেয়ে যাবে। অর্থাৎ কোনো না কোনো অপারেশনের জন্য আমরা তাল ঠুকছি, একটা ইশারা, যুদ্ধ শুরু। এই অ্যাডভাইজারি সেই ইঙ্গিতই নয় কি? এক্সপার্টরা যা বলছেন তাতে সমস্ত লক্ষণ আর একটা যুদ্ধের। কোনো নির্দিষ্ট জায়গায় বম ফেলা নয়, মানে এয়ার স্ট্রাইক নয়। কোনো নির্দিষ্ট জায়গায় ঢুকে সেখানে যুদ্ধ নয়, মানে সার্জিক্যাল স্ট্রাইক নয়। এবার খোলাখুলি স্পষ্ট কনভেনশনাল ওয়ার, মানে 71-এর পর আর একটা যুদ্ধ দেখবো আমরা, ভারত বনাম পাকিস্তানের। এদিকে কূটনীতির খেলাও জারি। ব্লুপ্রিন্ট এবার যুদ্ধের। পাকিস্তান দিশেহারা, ভয় পেয়েছে, তাই চিৎকার করছে বেশি। ওই যে শুরুতে বললাম, হাঁকা কলসি বাজে বেশি। কিন্তু হামলা কোন দিক থেকে, কিভাবে, প্রিপারেশনটা কিরকম? কিছু একটা তো হচ্ছে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সীমান্তের বাসিন্দারা। বহু চাপানুতরের অভিজ্ঞতা রয়েছে তাদের, আর সেই কারণেই মাথা গোঁজার ঠাঁই ঠিক করে রাখছেন তারা। কি রকম জানেন? বাংকার সাফাইয়ের কাজ চলছে। এর মানে কি? এই লক্ষণ কিসের? বাংকার কখন প্রয়োজন হয়? সরাসরি একটা যুদ্ধের জন্য। মানে কনভেনশনাল ওয়ার, প্রথাগত একটা যুদ্ধের দিকেই কি এগোচ্ছে ভারত? বদলা চাই। এই ছবি পুঞ্চের সীমান্তের কাছেই কারমারহা গ্রাম। গ্রামে বাংকার বানিয়ে দিয়েছে সরকার। সেই বাংকার সাফাইয়ের কাজ শুরু। যুদ্ধের হাওয়া টের পায় জম্মু কাশ্মীরের কারমারহা গ্রাম।
सर पूरे हिंदुस्तान को पता है जो पहलगाम में हुआ। हम लोग पहले तो प्रेडिक्ट नहीं कर पाते थे कि शेलिंग कब होगी, क्योंकि बॉर्डर का एरिया है, यहाँ पे कभी भी कुछ भी हो जाता है। तो कम्युनिटी सिंगल हाउस होल्ड बंकर्स है जो वो हमें रेडी ही मिलते हैं। जो कम्युनिटी बंकर्स है इनको हमें प्रिपेयर करना पड़ता है टाइमली। और आज की डेट में जो पहलगाम में हुआ, अगर उसका रिटेलिएट हिंदुस्तान नहीं करेगा तो वो शर्म की बात हो जाएगी हमारे लिए। तो हम बॉर्डर वासी हैं, इसीलिए जो हिंदुस्तान में होगा वो सबसे पहले इफेक्टेड तो हमारे एरियाज होते हैं। तो हम लोग उसके लिए अपने आप को प्रिपेयर कर रहे हैं कि अगर कुछ भी होता है वी आर रेडी फॉर दैट। ছোট ছোট একাধিক বাংকার রয়েছে এলাকায়, কিন্তু পুরোদমে যুদ্ধের জন্য তুলনায় বড় আর আরো শক্তপোক্ত বাংকার গোছানোর কাজ জারি। কতটা নিরাপদ এই সব বাংকার? देखिए ये बंकर मोर देन सेफ है, और मैं इसकी सेफ्टी और इसका अगर आपको पैरामीटर बताने जाऊं तो आज तक ये बंकर्स खड़े हैं, बहुत हेवी शेलिंग में भी खड़े हैं, तो इट मीन्स ये सेफ है तभी ये खड़े हैं। ये फुली आरसीसी के बंकर हैं, इनको आपको पता ही है कि कुछ हो नहीं सकता। कि और कोई मटेरियल का होता तो हम लोग भी इतने कॉन्फिडेंट नहीं होते। যুদ্ধে সবথেকে বেশি বিপদ বাড়ে সীমান্তবর্তী গ্রামগুলোতে। ক্ষয়ক্ষতির প্রাথমিক ধাক্কা সহ্য করতে হয় তাদেরই, তবে তারা রাজি, দাঁতে দাঁত চেপে সব মানতে রাজি। তারাও চাইছেন বদলা। जिस तरह से ये काराना हरकत पाकिस्तान ने की है उसको सबक सिखाना बहुत ज़रूरी है। हम जो बॉर्डर के लोग हैं हम अपनी फ़ौज के साथ कंधा से कंधा मिलाकर हम इनके साथ रहेंगे, और हम जो है वो जिस तरह से उन्होंने काराना हरकत की है उसका पूरा जो है मतलब पाकिस्तान को उसका सबक सिखाना है। ফলে সাফাই চলছে মাটির নিচের আশ্রয়ে। বিছানা, বালিশ, বাসন কোসন প্রতিশোধের আগুন বুকে নিয়ে কষ্ট সহ্য করতে রাজি সীমান্ত পারের বাসিন্দারা। জোরদার তারই প্রস্তুতি। আমি লাগাতার আপনাদের দেখাচ্ছি কিভাবে ইসরায়েল, আমেরিকা, ভারতের পাশে রয়েছে আরো রাফেল এবং আরো নির্দিষ্ট অত্যাধুনিক অতি ক্ষমতা সম্পন্ন মিসাইল আমরা আনছি, এনে ফেলেছি অলরেডি ইসরায়েল থেকে। পাকিস্তান সেখানে নস্যি। পাকিস্তান এত যুদ্ধ করে কি করতে চায়? শুধু ফাঁকা আওয়াজ। সিন্ধু চুক্তি স্থগিতের পর তো শুকিয়ে মরতে হবে। কি করবে পাকিস্তান? কোথা থেকে হবে যুদ্ধ? ওদের যা ক্ষমতা আর সিন্ধু চুক্তি স্থগিতের পর যা হবে তাতে একটা গোটা দিন মানে 24 ঘন্টা যুদ্ধ করার রসদ রয়েছে পাকিস্তানের। দেশে খাবার নেই, বিদ্যুৎ নেই। এবার তো মানুষের ক্ষোভে ছাড়খাড় হবে শাহবাজ শরীফ, পাক সেনা আর ISI এর সাম্রাজ্য। দেশের লোকেদের সামলাবে কি করে? অতএব নিজেদের অপদার্থতাকে ঢাকতে প্রতিবেশীর বাড়িতে আগুন লাগানোর পন্থা নিয়ে চলেছে শাহবাজ শরীফের সরকার। সিন্ধুর জলবন্ধের সিদ্ধান্ত গায়ে লেগেছে খুব, তাই ফাঁকা আস্ফালনে পাক প্রধানমন্ত্রী। সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। চেনাব নদীর ওপর বাগলিহার বাঁধ বন্ধ সালাল বাঁধ। ঘুম উড়েছে পাকিস্তানের, তাই ফাঁকা আওয়াজ। Any attempt to stop, reduce or divert the flow of water belonging to Pakistan under the Indus Waters Treaty would be responded to with full force and might. পাক প্রধানমন্ত্রী কি জানেন চেনাব নদীর জল সে দেশে কমতে শুরু করেছে? পাকিস্তানেরই সংবাদ মাধ্যম দাবি করছে চেনাব নদীতে 7000 কিউসেক জল বন্ধ করেছে ভারত। ঝিলাম নদীতে বন্ধ প্রায় 5000 কিউসেক জল। তারপরেও স্রেফ ডায়ালগই আছে টেবিল চাপড়ানো। This nation of 240 million people stands united by and behind our brave armed forces and ready to safeguard every inch of our homeland Pakistan. সোজা হয়ে দাঁড়াতে পারে না দেশ, তাই হুঙ্কার আছে স্রেফ কাব্য কথা। खूने दिल दे के निखारेंगे रुखे बरगे गुलाब,
खून दिल दे के निखारेंगे रुखे बरगे गुलाब, हमने गुलशन के तहफ़्फ़ुज़ की कसम खाई है। শরীফ সাহেবের আরও দাবি, পেহেলগাঁও হামলায় নিরপেক্ষ তদন্ত হোক, পাকিস্তান নিরাপরাধ। Pakistan is open to participate in any neutral, transparent and credible investigation. এই একই দাবি মুম্বাই হামলার পরও করেছিল পাকিস্তান। প্রত্যেক জঙ্গি হারার পরে একই কাঁদুনি। তারপর হাতে নাতে প্রমাণ দেওয়ার পরেও অবাধ্য শিশুর মতো গোঁ ধরে বসে থাকে ব্যর্থ এই রাষ্ট্র। গোটা বিশ্বের কাছে আর কত হাস্যকর হবে পাকিস্তান। সেনা বন্দুক রক্তেই আমজনতার ভাত কাপড়ের দুঃখ ভোলানোর চেষ্টা চালায় এই দেশ। যে দেশের রাজনীতির মূল ভিত্তি ভারত বিরোধিতা, সেই দেশের কাছে আর কি বা আশা করতে পারি আমরা? শঠে সাঠ্যম কাকে বলে জানেন? সিন্ধু জল চুক্তি স্থগিত, শুকিয়ে মরার উপক্রম পাকিস্তানের, আর ঠিক তখনই ঝিলাম নদীতে এমন বাঁধ খোলা হয়েছে, জলে ভেসে যাচ্ছে পাকিস্তানের মুজফফরাবাদ। মুজফফরাবাদে জারি করা হয়েছে এমার্জেন্সি। কি অবস্থা ভাবুন। পাকিস্তান কিভাবে আমাদের মারবে? সারাক্ষণ যুদ্ধ যুদ্ধ করছে। আমাদের কূটনীতির কাছে টিকতে পারবে? আজকের কাশ্মীর কেমন? কি অবস্থা পেহেলগাঁওয়ের? পেহেলগাঁওয়ে হামলার সময়ের একাধিক ছবি সামনে আসছে, ভিডিও সামনে আসছে, আজও এসেছে নতুন ছবি, নতুন ভিডিও। দুধের শিশুকে কোলে করে নিয়ে ছুটছেন মা, তখন গুলির শব্দ পাওয়া যাচ্ছে, বেরোচ্ছে বন্দুক থেকে, ওই অত্যাধুনিক রাইফেলগুলো থেকে। হামলার সময় এর মধ্যেই একের পর এক জঙ্গির বাড়ি খুঁজে খুঁজে তা গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন। একেবারে মাইক্রো লেভেলে নেমে সার্জিক্যাল স্ট্রাইক কি হতে পারে, সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ কিভাবে তন্ন তন্ন করে বাড়িতে বাড়িতে খোঁজ চালাচ্ছে কুলগামে, দেখার মতো। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে 5 সন্ত্রাসবাদীর বাড়ি। এপ্রিল পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা, 26 জনের মৃত্যু, আর তারপর থেকেই তপ্ত ভূস্বর্গ। কাশ্মীর জুড়ে চলছে ব্যাপক জঙ্গি দমন অভিযান। একের পর এক জঙ্গি ডেরা গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনা। জায়গায় জায়গায় চলছে চিরুনি তল্লাশি। চিহ্নিত এবং দাগি জঙ্গিদের বাড়ি ধ্বংস করে দিচ্ছে ভারতীয় সেনা। গতকাল আসিফ এবং আদিলের পর আজ পুলওয়ামা, কুলগাম এবং শোপিয়ানে আরও 3 জন জঙ্গির বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। उन ग्रुप को टारगेट किया गया जो बाइसरन हमले में शामिल थे। ये सीधा संदेश है कि जो भी एंटी नेशनल, एंटी इंडिया एक्टिविटी में शामिल है उसको कहीं ना कहीं अब इस कार्रवाई से जूझना होगा। ऑर्डिनेंस सर्च ऑपरेशन शुरू हो चुका है। कुलगाम का ये इलाका है, गुदर जगह है, और देखिए बाकायदा सीआरपीएफ, आर्मी और जेएनके पुलिस की टीम अंदर लगा दी गई है। जो पहाड़ी इलाका है वहां पर कुछ संदिग्ध एक्टिविटी दिखाई दी, जिसके बाद ये रोड पूरी तरह से ब्लॉक कर दिया गया। আইএসআই এবার বারামুলার রেলওয়ে ট্র্যাকে হামলা চালাতে পারে, শুরু হতে পারে টার্গেট কিলিংও। বিশেষ সূত্র মারফত খবর পেয়েছেন গোয়েন্দারা। এরপরই জারি হয়েছে অতিরিক্ত সতর্কতা। कश्मीरी पंडित्स की जो है सुरक्षा भी जहां पर वो रहते हैं बढ़ा दी गई है। तो कुल मिलाकर पूरी चौकसी जो है कश्मीर घाटी में अब कर दी गई है इस इनपुट के बाद। জম্মু কাশ্মীর পুলিশ, প্যারামিলিটারি ফোর্স, ভারতীয় সেনা একযোগে শুরু করেছে জঙ্গি দমন অভিযান। ভারত যদি সত্যি যুদ্ধে যায়, সেক্ষেত্রে তার পাশে রয়েছে কারা? আমেরিকা, ইসরায়েল? আগেই দেখিয়েছি সে খবর, কিন্তু এর মধ্যেই ট্রাম্পের বক্তব্যটা খেয়াল করেছেন।
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা যে ভারতের পাশে থাকবে তা তো আগেই স্পষ্ট হয়েছিল। ট্রাম্প এবং মোদির মধ্যে এই আবহে কথাবার্তাও হয়েছে। গতকাল চাচা ছোলা ভাষায় মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ডও একই কথা বলে দিয়েছেন। স্বাভাবিকভাবেই ইসলামাবাদের মাথায় হাত। এই অবস্থায় কিছুটা নরম কিছুটা গরম অবস্থানে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। কেন? তুলসি গাবার্ড অর্থহীন ভাষায় যা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট নরমে গরমে বলছেন কেন? রোমে পোপের শেষকৃত্যে যাওয়ার মাঝে বিমানেই বার্তা দিয়ে দিলেন। বার্তা কিসের দিলেন? সমঝোতার, সমাধানের। কিন্তু সত্যি কি তাই? পহেলগাঁওয়ে হামলায় আমেরিকার অবস্থান শুক্রবারে স্পষ্ট করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড। তুলসির সাফ বার্তা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশেই আমেরিকা। হামলাকারীদের খুঁজে বের করতে আমেরিকা সব রকম সাহায্য করবে সে কথা বলেন। স্বাভাবিকভাবেই মাথায় বাজ পড়ে পাকিস্তানের। একাধিক কূটনৈতিক পথে সুরাহা হাতড়াতে শুরু করে ইসলামাবাদ। আমেরিকা যদি মধ্যস্থতা করে, এরকম আবদারও বিভিন্ন মহলে ছড়িয়ে দেওয়া হয়। পাক সাংবাদিকের প্রশ্নে একেবারে সরাসরি এই নিয়ে মন্তব্য এড়িয়েছে আমেরিকা। In his first term, President Trump offered to mediate between India and Pakistan on the issue of Indian-occupied Kashmir. I know you just said that this administration has no position on Kashmir right now, but there's too much tension on I'm not going to be remarking, sir. As I mentioned, I appreciate this, and perhaps we'll come back to you with another subject. I will say nothing more on that situation. The President and the Secretary have said things, as have এরপর রোমে যাওয়ার পথে কিছুটা নরম হয়ে ট্রাম্প বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী তার কাছের, তারা নিজেরাই এই সমস্যার সমাধান করবেন। অর্থাৎ পাকিস্তানের পাশে আমেরিকা কোনোভাবে থাকছে না, এই কথা স্পষ্ট। দুই দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পথে আপাতত হাঁটতে নারাজ ট্রাম্প। পাকিস্তান কিছুটা হলেও স্বস্তিতে, তবে ভুলে গেলে চলবে না মানুষটির নাম ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান নিয়ে ট্রাম্পের মনোভাবও অজানা নয় গোটা বিশ্বের কাছে। The next pillar of our new strategy is to change the approach and how to deal with Pakistan. We can no longer be silent about Pakistan's safe havens for terrorist organizations, the Taliban, and other groups that pose a threat to the region and beyond. ট্রাম্পের কাছে পাকিস্তান একটা সন্ত্রাসী রাষ্ট্র, আর ভারত বন্ধু দেশ। Great. Modi, India. Yeah. He's a friend of mine. He's great. ফলে স্বাভাবিকভাবেই আমেরিকার অবস্থান স্পষ্ট। ট্রাম্পের কথায় পাকিস্তান আপাত স্বস্তিতে থাকতেই পারে, কিন্তু মার্কিন প্রেসিডেন্টের নেপথ্যের খেলা অনেক বড়। যে টিমের অন্যতম প্লেয়ার ভারতের প্রধানমন্ত্রীও। বড় মাঠের সে খেলায় শিশু পাকিস্তান কোথায়? কি করে হয়েছিল হামলা? কি বলছিল জঙ্গিরা? কেমন দেখতে ছিল তারা? জানতে এবার নিহতদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। নিহত সমীর গুহর পরিবারের সঙ্গে কথা হয়েছে এনআইএ কর্তাদের। স্বজনহারাদের পাশে আমাদের রাজ্যের সরকার দাঁড়ালো। আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কত দেখুন।
ঘুরতে গিয়েছিলেন, কিন্তু পরিণতিটা এমন হবে বুঝতে পারেননি বিতান অধিকারী থেকে শুরু করে সমীর গুহের পরিবার। গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে 26 জন নিহত হন। সমীর গুহ ছাড়াও বৈষ্ণবঘাটার বিতান অধিকারী ও পুরুলিয়ার ঝালদার বাসিন্দা ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মী মনীষ রঞ্জন মিশ্র জঙ্গিদের গুলিতে প্রাণ হারান। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, তেহট্টের ঝন্টু আলী শেখের স্ত্রীর সঙ্গে কথা হয়েছে তাঁর। সমীর ও বিতানের পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। সমীর, বিতান, মনীষের পরিবারকে সাহায্য। 3 নিহতের পরিবারকে 10 লক্ষ টাকার আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। আর্থিক সাহায্য পাবেন বিতানের বৃদ্ধ বাবা মা। বিতানের মায়ের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। ঝন্টু আলী শেখের স্ত্রীকে চাকরি দেবে রাজ্য। বিতান অধিকারী বাবা মায়ের সাথে আমার কথা হয়েছে, তারা যথেষ্ট বয়স্ক এবং আমাদেরও একটা কর্তব্য আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই টাকা দেবে। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 10 লাখ টাকা করে পরিবার প্রতি দেব এই পরিবারগুলোকে যারা টেরর অ্যাটাকে মারা গেছে এবং আর্মি ভাই তিহট্টে মারা গেছে। একদিকে মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে পেহেলগাঁওয়ে ঘটনার খুঁটিনাটি জানতে এবার আসরে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। পেহেলগাঁওয়ের ঘটনায় নিহত বেহালার পর্যটক সমীর গুহর বাড়িতে পৌঁছল এনআইএ। 3 জনের দলে ছিলেন এক মহিলা অফিসারও। ওই অফিসার সমীর গুহর স্ত্রী শবরী ও মেয়ে শুভাঙ্গীর সঙ্গে কথা বলেন। এনআইএ প্রশ্ন, আনুমানিক কখন হামলা হয়েছিল? হামলাকারীদের কতজনকে দেখতে পান? হামলার সময় বা তার আগে জঙ্গিরা কি বলেছিল? পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই জঙ্গিরা গুলি করে খুন করেছিল সমীর গুহকে এবং তারপরে জম্মু কাশ্মীরে এনআইএ যে ব্রাঞ্চ তারা ইউএপিএ, খুন, অস্ত্র আইন সহ একাধিক ধারাতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সেদিন নির্দিষ্টভাবে কি ঘটনা ঘটেছিল ইতিমধ্যেই 3 জন জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে এবং এই যারা প্রত্যক্ষদর্শী তাদের বয়ান অনুযায়ী যে জঙ্গি গুলি চালিয়েছিল তাদের সেই সমস্ত বয়ান রেকর্ড করে সেই তথ্য তারা পাওয়ার চেষ্টা করছিলেন। নথিভুক্ত বয়ান দিল্লিতে এনআইএর সদর দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে বলে এনআইএ সূত্র খবর। হাইকোর্টের অনুমতিতে হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে গেলেন শুভেন্দু অধিকারী। একদিকে যুদ্ধ রব, অন্যদিকে ধুলিয়ানের ধুলোয় তখন রাজনীতি। ধুলিয়ান, জাফরাবাদ, দিঘরি, নিমতিতার অশান্তি বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন বিরোধী দলনেতা। গেলেন নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে। মুর্শিদাবাদ ঘুরে দেখে এনআইএ তদন্তের দাবি করলেন বিরোধী দলনেতা। বললেন রাজ্যপালের কাছেও যাবেন, কিন্তু এই রাজ্যপালকেই সরানোর জন্য তিনি কদিন আগে সওয়াল করেছিলেন। যদি রাজ্যপাল রাজ্যের বিরুদ্ধে কড়া না হয় তাহলে রাজ্যপালকে সরানোর জন্য তিনি সুপারিশ করবেন কেন্দ্রের কাছে। আজ অবশ্য জানিয়েছেন তিনি নিজেই রাজ্যপালের কাছে দরবার করবেন রাজ্যের বিরুদ্ধে। যা চোখে দেখলাম ভয়ঙ্কর, পায়রা কেউ ছাড়েনি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত এলাকা ঘুরে এসেছেন। হাইকোর্টের অনুমতিতে অবশেষে সেখানে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার ধুলিয়ান গঙ্গা স্টেশনে নেমে সেখান থেকে প্রথমে হিংসা বিধ্বস্ত জাফরাবাদে পা রাখেন শুভেন্দু। যান নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে। নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন বিরোধী দলনেতা। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়ি থেকে বেরিয়ে এই মুহূর্তে জাফরাবাদের বিভিন্ন জায়গাতে ঘুরছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাখেনি, নুনের বাটিটাও রাখেনি, টিভি ভেঙে দিয়েছে, গ্যাসটা পুড়িয়ে দিয়েছে, আগুন লাগিয়েছে। দিঘরিতে 3টি বাড়ি ও বেদবোনা গ্রামে 5টি ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন তিনি। গুন্ডাদেরকে এনআইএ যদি জেলে না পড়ে কতদিন থাকবে আপাতত কেন্দ্রীয় বাহিনী? 15ই মে আমি আবার আবেদন করব এখানকার সিচুয়েশন দেখে।
নিমতিতায় বিজেপি কর্মী কৌশিক দাসের বাড়িতে যান শুভেন্দু। 5 জনের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত অঞ্চল ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত 9টি মন্দির নিজের উদ্যোগে অক্ষয় তৃতীয়ার মধ্যে মেরামতি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। দিনভর মুর্শিদাবাদে হিংসা বিধ্বস্ত এলাকা চষে বেড়ালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার শপথ ঘিরে তুঙ্গে উঠল শাসক বিরোধী তরজা। রোজকার মতো জমানো কিছু খবর যে এক ঝলকে দেখাবো এখন। আমরা তৈরি, সর্বদাই সতর্ক, পোস্ট ভারতীয় সেনার। পেহেলগাঁওয়ের প্রতিশোধ নিতে এবার কি শুধু নির্দেশের অপেক্ষা? ভারতের ভয়ে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, শিয়ালকোটে ট্যাঙ্কারের সারি। ভারতের জলবোমা, ঝিলাম নদীর জলে ভাসছে পাকিস্তানের মুজাফফরবাদ। ঝিলাম নদীর জল আটকে আচমকায় জল ছাড়ায় বন্যার আশঙ্কা। 8 ফুট উঁচুতে বইছে ঝিলামের জল। ক্ষতিপূরণ শুধুমাত্রই পেহেলগাঁওয়ে নিহতদের পরিবারই পাবে না, নির্দিষ্ট হারে মাসে মাসে টাকা দেওয়া হবে চাকরি চলে যাওয়া শিক্ষাকর্মীদেরও। হ্যাঁ, গ্রুপ সি, গ্রুপ ডি, যাদের সুপ্রিম কোর্ট থেকেও কোনো আশার আলো মেলেনি, তাদের জন্য আশার আলো দেখালো এ রাজ্যের সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া হবে যতদিন না লিগ্যাল প্রবলেম সলভ হয়। মানে আইনি জটিলতা এবং লড়াই যতদিন চলবে ততদিন ভাতা পাবেন গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীরা। কিন্তু কত করে এই ভাতা? খুব কম নয় কিন্তু। আজকের দিনে কলকাতা শহরে বা বাংলার কোনো জেলায় সংসার চালানোর জন্য খুব কম নয়। দেখুন মাসিক কত হারে টাকা দেবেন বলেছেন মুখ্যমন্ত্রী। গ্রুপ সি একরকম পাবে, গ্রুপ ডি আর একরকম পাবে। তবে এই প্রসঙ্গে আমার ভীষণভাবে মনে পড়ছে ওই সময়ের কথা। মনে আছে আরজি কর নিয়ে তখন উত্তাল আন্দোলন, ডাক্তাররা তখন ধর্নায় বসলেন, অনশনে বসলেন ধর্মতলায়। সেখানে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্য সচিব। তার ফোন থেকে মুখ্যমন্ত্রী কথা বললেন ডাক্তারদের সঙ্গে, হুবহু যেন অ্যাকশন রিপ্লে। চাকরিহারাদের সঙ্গেও ওই মুখ্য সচিবের ফোনেই কথা বললেন মুখ্যমন্ত্রী। আবার তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে। ছবিটা প্রায় একই। একদিকে শনিবার চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সঙ্গে ফোনে বৈঠক মুখ্যমন্ত্রীর। অন্যদিকে স্মরণ করিয়ে দেয় গত বছর 19 অক্টোবর স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের ছবি। দুটি ক্ষেত্রে ফোনেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী। বার্তা দিয়েছেন পাশে থাকার। স্কুল শিক্ষকদের সঙ্গে চাকরি হারিয়েছেন গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরাও। শিক্ষকদের চাকরি ডিসেম্বর অবধি বহাল, কিন্তু চাকরি নেই গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের। এই অবস্থায় নবান্নে মুখ্য সচিবের উপস্থিতিতে ফোনের মাধ্যমে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি স্কিম থেকে চাকরিহারা গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 টাকা ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে চাকরিহারা গ্রুপ ডি কর্মীদেরও মাসিক 20,000 টাকা ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আমি এটা বলবো, আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে। একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি। প্রথমেই বলি, আমরা কিন্তু যোগ্যতার নিরিখে পরীক্ষার সবকটা ধাপ পেরিয়ে এসেছিলাম, কিন্তু এই সাময়িক রিলিফ বা এই ভাতা এইগুলোর বিষয় নয়। আমরা কিন্তু এসেছিলাম 60 বছর পর্যন্ত চাকরি করার জন্য। আমরা এই সাময়িক রিলিফটা অ্যাকসেপ্ট করতে পারি যদি ওনারা এইটাকে একটু বর্ধিত করে গ্রুপ সিদের ক্ষেত্রে 30,000 টাকা পর্যন্ত করেন, ঠিক আছে। আর আমাদের কিন্তু প্রধান থেকে প্রধানতম দাবি, আমাদের কিন্তু এই লিস্টটা দিতে হবে
যাতে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটা আমাদের নিজেদের সম্মান এবং নিজেদের চাকরিটাই পুনর্বহাল হতে পারি। চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা ঘোষণাকে সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা বলে দাবি বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। রিভিউ পিটিশন দাখিল করবার আগে পর্যন্ত গ্রুপ ডি গ্রুপ সির জন্য যে অর্থ বরাদ্দ মুখ্যমন্ত্রী করলেন এটা কার্যত সুপ্রিম কোর্টের একটা অবমাননা মাত্র। সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেটাকে কার্যত ঘুর পথে চ্যালেঞ্জ জানানো। মুখ্যমন্ত্রী ঘোষণাকে তীব্র কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তী। নাই মামার চেয়ে কানা মামা ভালো। চাকরিটা ওদের কার্যত সরকারের অপরাধের জন্য চাকরি চলে গেল, তাতে যদি কিছু একটা পাওয়া যায় সেইটুকু আপাতত ঠিক আছে বলে ওরা মনে করছেন, কিন্তু ওদের হকের চাকরির জন্য সরকারের উচিত ছিল রিভিউ পিটিশন করা। যদিও বিরোধীদের কটাক্ষ উড়িয়ে চাকরিহারাদের পাশে অভিভাবকের মতো মুখ্যমন্ত্রী আছেন বলেই জানান কুণাল ঘোষ। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার পুরোদস্তুরভাবে পাশে আছেন, ফলে আইনি প্রক্রিয়াতে এই বিপদ কাটাবার চেষ্টা যেমন মুখ্যমন্ত্রী করছেন, সমস্ত রকমভাবে মানবিক দিক থেকে তিনি অভিভাবকের মতো পাশে আছেন। সুপ্রিম কোর্টে বিচারাধীন এসএসসি মামলা ইতিমধ্যে রিভিউ পিটিশন করেছে রাজ্য সরকার। সেই মতো শিক্ষকদের সবেতন চাকরি ডিসেম্বর অবধি বহাল, কিন্তু গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের বেতন পুরোপুরি বন্ধ। এই অবস্থায় মামলা চলাকালীন তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রোজ সপ্তাহে 7 দিন কাউকে পরোয়া না করে যা বলবো সত্যি বলবো, রবিবারও। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।